ট্রাভেল ফটোগ্রাফি নিয়ে আলোচনা করছি, কম্পোজিশন নিয়ে দুটো একটা কথা তো বলতেই হয়। ট্রাভেল ফটোগ্রাফিতে লেন্স সিলেকশন, ট্রাভেল ফটোগ্রাফিতে কিন্তু একদম ম্যান্ডেটরি এলিমেন্ট যে আর্কিটেকচার, যে স্থাপত্য। আমি এখন মণিপুর মার্কেট ভিজিট করেছিলাম, বড় বড় ফটোগ্রাফাররা ইউজুয়ালি তাই করেন। ওয়েলকাম টু জয়দীপ চৌধুরী এক্সপ্লোরস। আমাদের আজকের টপিক ট্রাভেল ফটোগ্রাফি, এবং এই ভিডিওটা ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। আমরা ট্রাভেল ফটোগ্রাফি নিয়ে তো আলোচনা করব ডিফারেন্ট টপিকে, এবং আমরা ডিফারেন্ট লোকেশনে শ্যুট করব। তবে প্রথমেই বলে রাখি, যারা শর্টকাট মেথড খুঁজছেন ফটোগ্রাফিতে, টিপস অ্যান্ড ট্রিক্স, তাদের জন্য এই ভিডিও নয়। কারণ এটা আমরা ইনডেপথ আলোচনা করব, খুব বেশি টেকনিক্যাল পয়েন্টে আমরা যাব না। একটা ওভারভিউ দেবো যে একটা ট্রাভেল ফটোগ্রাফি বা ট্রাভেল ব্লগ বা একটা ট্রাভেল অ্যালবাম ভিডিও কীভাবে তৈরি করতে হয়। কিন্তু সবার আগে ট্রাভেল ফটোগ্রাফির অবজেক্টিভ কী, কেন আমরা ট্রাভেল ফটোগ্রাফি করি? বেসিক্যালি 3-4টে অবজেক্টিভ আছে। নাম্বার 1 হচ্ছে প্রপার ডকুমেন্টেশনটা করা, সেই জায়গাটা কেমন। 2 নাম্বার অ্যাস্থেটিক অ্যাপিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই জায়গাটা কতটা সুন্দর, তার ল্যান্ডস্কেপ কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর, সেখানকার যে মানুষ তারা কতটা সুন্দর, তাদের যে কালচার, তাদের যে পোশাক, সেটাকে আমার ট্রাভেল ফটোগ্রাফিতে আনা। 3 নাম্বার আনসিন থিংস, এটা কি, এটা নিয়ে আমি পরে বলছি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ট্যুরিজমকে প্রমোট করা, ট্রাভেলকে প্রমোট করা। যারা এই জায়গায় আসেননি, আসতে চাইছেন, তারা আপনার ছবি দেখে বা আপনার ভিডিও দেখে বা ব্লগ দেখে যাতে এই জায়গায় আসতে ইন্টারেস্টেড হন। তাহলে চলুন ট্রাভেল করতে করতে ট্রাভেল ফটোগ্রাফি নিয়ে আলোচনা করি। ট্রাভেল ফটোগ্রাফিতে লেন্স সিলেকশন ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। এক একজন ফটোগ্রাফারের কিন্তু চয়েস এক এক রকম থাকে। আমার চয়েস বলি, আমি ব্যক্তিগতভাবে ট্রাভেলের ক্ষেত্রে সুপার ওয়াইড, যেটাকে বলে এক্সট্রিম ওয়াইড, সেটা পছন্দ করি। প্রচুর ছবি আমি তুলেছি। 11-16 বলে একটি লেন্স ওয়ান্স আপন এ টাইমে আমার ছিল, এখন আমার নেই, এখন আমার 24 mm আছে। তো লাদাখে, ভুটানে প্রচুর সুপার ওয়াইড শট আমি তুলেছি, এবং একটি বা দুটি পোর্ট্রেট লেন্স। যাদের কাছে ক্রপ ফ্রেম আছে তারা যেতে পারেন 50 mm এ, ওটা ক্রপ ফ্যাক্টর হয়ে 75 mm হয়ে যাবে। যাদের কাছে ফুল ফ্রেম আছে তাদেরকে আমি 50 mm বারণ করবো, 85 mm। তবে আমি কারেন্টলি ইউজ করছি 70-200 2.8। 70-200 2.8 এর সুবিধা হচ্ছে, যেহেতু লং ফোকাল লেন্থ, সাবজেক্টের কাছে আপনাকে যেতে হয় না, দূর থেকে আপনি ছবি তুলতে পারেন। এতে সাবজেক্ট ক্যামেরা কনসাস হবে না, এবং তার যে বেস্ট ক্যান্ডিড নেচার সেটা কিন্তু রেন্ডার করতে পারবে। দ্যাটস ইট। পোর্ট্রেট ফটোগ্রাফি ট্রাভেল ফটোগ্রাফিতে কিন্তু একদম ম্যান্ডেটরি এলিমেন্ট। এখন পোর্ট্রেট ফটোগ্রাফি বলতেই যাদের কাছে ক্যামেরা, ডিএসএলআর বা মিররলেস আছে, তাদের প্রথমেই মাথায় যেটা আসে যে আমাদের একটা প্রাইম লেন্স বা একদম পোর্ট্রেট লেন্স 70-200 লাগবে। খুব ভ্যালিড চিন্তা ভাবনা। কমন যে প্রাইম লেন্সগুলো আছে এবং যেগুলো বাজেট ফ্রেন্ডলি, সব থেকে পপুলার 50 mm এবং 85 mm। সবার প্রথমে দেখি, চলুন এই দুটো লেন্সের প্রোডাকশন কেমন। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তোলা। এবার আমরা দেখবো 70-200 কি ডিফারেন্স। কয়েকটা ছবি, এর মধ্যে বেশিরভাগ ছবি লাদাখের ছবি, কিছু প্রাইজ উইনারও আছে। তবে প্রাইম লেন্স ছাড়া পোর্ট্রেট হবে না, এই ধারণাটা কিন্তু ভুল। এটা প্র্যাকটিস করা ঠিক না। প্রাইম লেন্স আমার কাছে নাই থাকতে পারে। একটা ছবি দেখুন, এটা পুরুলিয়ায় তোলা, 24-70 mm তোলা। এখানে যথেষ্ট ব্যাকগ্রাউন্ড আমরা ব্লার পেয়েছি। পোর্ট্রেটের ক্ষেত্রে যেটা ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড, যে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো টু মেক আওয়ার সাবজেক্ট মাচ মাচ ডমিনেন্ট। নিয়ম হচ্ছে আপনাকে সুইচ করতে হবে ম্যাক্সিমাম অ্যাপারচার। এই লেন্সটার অ্যাপারচার 4, এবং গেট ক্লোজার টু দ্য সাবজেক্ট। সাবজেক্টের সাথে আপনি যত ক্লোজ হবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ড যত দূরে যাবে, তত আপনি কিন্তু ডমিনেন্ট পোর্ট্রেট পাবেন উইথ গুড ব্যাকগ্রাউন্ড ব্লার। এবার আসি অন্য প্রসঙ্গে, পোর্ট্রেট কেমন হবে, তার অ্যাপ্রোচ কেমন হবে। এক একটা জায়গায় মানুষের পোর্ট্রেট এক এক রকম হয়। কোথাও বেশি আনন্দ থাকে যাদের লাইফ ইজি, আবার যেখানে লাইফ খুব টাফ, স্ট্রাগল আছে, তাদের কিন্তু সেই স্ট্রাগলটা পোর্ট্রেটে ফুটে ওঠে, এবং সেটাকে আপনার ছবিতে এনশিওর করতে হবে। একটা কতগুলো ছবি দেখুন। এই ছবিগুলো মিজোরামের কাছে একটা স্লাম, একটা বস্তিদের তোলা। এখানকার মহিলারাই মূলত কাজ করে, নর্থ ইস্টে যেমন হয়। তো তারা জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছেন, বাচ্চাকে মানুষ করছেন, আরও নানা রকম কাজ করছেন। মোট কথা, লাইফ ইজ সো হার্ড ইয়ার। সুতরাং সেই যে কষ্ট, সেই যে স্ট্রাগল, সেটাকে আমরা কিন্তু পোর্ট্রেটে এনশিওর করার চেষ্টা করেছি। আর যারা মোবাইল দিয়ে শ্যুট করছেন, তাদের ক্ষেত্রে একটাই ফর্মুলা আছে। ইউজুয়ালি আপনাদের যে মোবাইলে দুটো লেন্স থাকে, একটা নর্মাল লেন্স 1x, যেটা ইউজুয়ালি সব থেকে ভালো হয়, এবং একটি 2x লেন্স থাকে, যেটাতে ফোকাল লেন্থ বেড়ে যায়। পোর্ট্রেট করার সময় 2x এ সুইচ করুন, তাহলে কিন্তু আপনার পোর্ট্রেট অনেকটা ডমিনেন্ট হয়ে যায়। যারা হিলসে ট্রাভেল করছেন, তাদের ট্রাভেল ফটোগ্রাফিতে ওয়াটারফলস কিংবা জলপ্রপাত কিন্তু ঘুরে ফিরে আসবেই। সবার আগে একটা ছবি দেখুন। এই ছবিটা আমি তুলেছিলাম মেঘালয়ের কাছে, শিলংয়ের থেকে একটু দূরে একটি ওয়াটারফলসে। এখানে খুব স্লো শাটার স্পিড ইউজ করা হয়েছে। এই যে জলের ফ্লো, এটাকে বোঝানোর জন্য। এটা একদম ঘষে বেরিয়ে গেছে সেন্সারটাকে। এটা করার জন্য আপনাকে শাটারটা স্লো করতে হবে, টু মাচ স্লো 1 সেকেন্ড 2 সেকেন্ডেরও বেশি। এটা করার জন্য একদম দুটো বেসিক আছে, যারা জানেন তাদের জন্য বলছি না। নাম্বার 1 হচ্ছে একটা ভীষণ স্টেডি ট্রাইপড,
এবং এনডি ফিল্টার আপনার এক্সপোজারকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে। আপনার যত লো লাইট থাকুক না কেন, আর যত আইএসও কমান না কেন, আর যতই অ্যাপারচার বাড়ান না কেন, 1 সেকেন্ডে বা বিয়ন্ড 1 সেকেন্ড যাওয়া সত্যি ডিফিকাল্ট। এনডি এইটা কন্ট্রোল করতে সাহায্য করে। ND2, ND3, ND4 বিভিন্ন গ্রেডের এনডি ফিল্টার পাওয়া যায়, কিন্তু বর্তমান মার্কেটে ভ্যারিয়েবল এনডি কিন্তু মার্কেটে এসে গেছে, যার সামনে একটা সার্কেল থাকে, ওটা ক্যামেরার লেন্সে লাগে। সার্কেলটা ঘুরিয়ে আপনি এক্সপোজারটাকে আপনার পছন্দ মতো কন্ট্রোল করতে পারেন। এবার আসি যারা ভিডিও করছেন তাদের জন্য। ভিডিও করার সময়, এই ধরনের ভিডিও করার সময় স্লো মোশন ভিডিও দেখতে ভালো লাগে। সো শ্যুট অ্যাট হায়ার FPS। আমি যে ক্যামেরাটা শ্যুট করছি স্যামসাংয়ের S23, এখানে হায়েস্ট FPS হচ্ছে 60। এর থেকেও বেশি যদি থাকে, কোনো ক্যামেরা থাকে 120, 100 FPS কিংবা 240 FPS, তাহলে আপনার স্লো মোশন গেম কিন্তু আরও স্মুথ হয়ে যাবে, আপনার ফুটেজ আরও সুন্দর দেখতে লাগবে। ট্রাভেল ফটোগ্রাফি নিয়ে আলোচনা করছি, কম্পোজিশন নিয়ে দুটো একটা কথা তো বলতেই হয়। খুব বেশি কম্পোজিশন নিয়ে আমরা বলবো না, একটা কম্পোজিশন নিয়ে বলছি, কারণ আমাদের আগের ভিডিওতে আমরা যে বেসিক কম্পোজিশনগুলো আছে, রুল অফ থার্ড, ফ্রেম উইদিন ফ্রেম, এগুলো নিয়ে বলেছি। লিডিং লাইন নিয়েও কোথাও বলেছি। আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে কার্ভস অ্যান্ড শেপস। কার্ভস মানে একটা নদী বা রাস্তার ধরুন দেখে চলে যাচ্ছে, বা বিশেষ শেপের একটা কোনো অবজেক্ট বা একটা বাড়ি, এটা যদি আমরা ইনক্লুড করি, সেই অ্যালবামটা বা ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগে। এখানে আমি একটা সুন্দর কার্ভে দাঁড়িয়ে আছি, ডেফিনেটলি এই ফ্রেমটা দেখতে ভালো লাগছে। তবে এখানে একটা কথা বলার আছে, আমাদের চোখ বাঁ দিক থেকে দেখে কিন্তু অভ্যস্ত। কেন? আমরা ছোট থেকে যখন পড়াশোনা করেছি তখন কিন্তু আমরা বাঁ দিক থেকে পড়ি, সেইভাবেই আমাদের চোখ অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং আপনার সেই নদী বা রাস্তাটা যদি বাঁ দিক থেকে শুরু হয় তাহলে সেটা দেখতে ভালো লাগে। তবে সবসময় যেরকমটা পাওয়া যাবে তা নয়, আপনি ছবি তুলে নিন, পরে সফটওয়্যারে গিয়ে সেটা হরাইজন্টালি ঘুরিয়ে দেওয়া যেতে পারে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আনসিন জিনিস, যে জিনিসটা লোকে দেখেনি কিংবা কম দেখেছে, সেই ধরনের জিনিস আপনি আপনার ট্রাভেল ফটোগ্রাফিতে বা ভিডিওগ্রাফিতে যদি অ্যাডিশন করতে পারেন, সেটা কিন্তু অনেক বেশি এনগেজিং হয়ে যাবে আপনার অডিয়েন্সের কাছে। টেক ফর ইনস্ট্যান্স, আমি একবার মণিপুর মার্কেট ভিজিট করেছিলাম। সেখানে গিয়ে একটা ওমেন ডমিনেটেড মার্কেট, সেখানে গিয়ে দেখছি একজন ভদ্রমহিলা টাকা বিক্রি করছেন, মানি, রুপিস। তো এই দৃশ্য আমি কোথাও দেখিনি। টাকা কেন বিক্রি করছেন সেটা আমাদের আজকের টপিক না, কি বিষয়, কারণ আমরা ফটোগ্রাফি নিয়ে কথা বলছি। আমার পয়েন্ট হচ্ছে, যেখানেই দেখবেন আনসিন জিনিস আছে, সেটা আপনার ট্রাভেল ব্লগে বা ট্রাভেল ফটোগ্রাফিতে ইনক্লুড করুন, সেখানে এনগেজমেন্ট অনেক বেশি হবে। প্রত্যেকটা রাজ্যের, প্রত্যেকটা দেশের এবং প্রত্যেকটা প্রভিন্সের যে আর্কিটেকচার, যে স্থাপত্য, তার কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। আমি যেমন লাদাখে দেখেছি একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, ঘরবাড়িগুলো, তাদের মনেস্ট্রিগুলো। যারা লাদাখ গেছেন তারা জানেন। তো আমার সব থেকে ভালো লেগেছে ভুটানের আর্কিটেকচার। সব আইডেন্টিক্যাল বাড়ি, কালার সিলেকশন এবং বাকি যা কিছু আছে সবই মোটামুটি একরকম। আমি ভুটানের আর্কিটেকচারের প্রচুর ছবি তুলেছি। মাই পয়েন্ট ইজ, যেখানেই যাবেন সেখানকার আর্কিটেকচার, স্থাপত্য আলাদা হবেই। ইনক্লুড অল দিস ইন ইউর ট্রাভেল ফটোগ্রাফি অ্যালবাম। বাজার, আমি শপিং মলের কথা বলছি না, একদম কাঁচা বাজার। বাজারে কি হয়, একটা জায়গার যে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব কিছুর যে রিফ্লেকশন, সেটা সেই বাজারে থাকে। সুতরাং সেই জায়গাটা সবকিছু যদি প্রপার ডকুমেন্টেশন করতে হয়, সেখানকার যে লোকাল বাজারটি আছে, কাঁচা বাজার, সেখানে আপনাকে যেতেই হবে। বড় বড় ফটোগ্রাফাররা ইউজুয়ালি তাই করেন। আমি প্রচুর মার্কেট ভিজিট করেছি টিল ডেট। সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে, শিলং বড় বাজার। এত ভার্সেটাইল বাজার, এত হরেক রকম জিনিস, হরেক রকম মানুষ আমি খুব কম বাজারে দেখেছি। সুতরাং যেখানেই যান না কেন, অন্তত কিছুটা সময় রাখুন সেখানকার যে কাঁচা বাজারটি আছে সেটি একবার হলেও ভিজিট করা। ভিডিওর একদম শেষ দিকে আমরা এসে গেছি। একদম 2-4টে কথা বলে আমরা আজকের মতো শেষ করব। ট্রাভেল ফটোগ্রাফিতে বা যে কোনো ফটোগ্রাফিতে এখন একদম রিসেন্টলি একটা টেন্ডেন্সি এসছে, ফটোগ্রাফিকে বা ভিডিওগ্রাফিকে অযথা কমপ্লিকেটেড করে তোলা, দুর্বোধ্য করে তোলা। এতে কি হয়, আমাদের যে অডিয়েন্স আছে তারা জিনিসটার সাথে না রিলেট করতে পারে না। ট্রাভেল ফটোগ্রাফির যে টার্গেট, আমি প্রথমে বলছিলাম, অডিয়েন্সের লাইফে কিছু একটা ভ্যালু এডিশন করা। সে ট্রাভেল ফটোগ্রাফিটা দেখে যেন সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। এই যে ভ্যালু এডিশন, আরেকবার রিপিট করছি কথাটা, ভ্যালু এডিশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি এই যে এতক্ষণ ধরে বকবক করলাম, এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের হয়তো কাজে লাগবে যারা ট্রাভেল ফটোগ্রাফি করছেন বা ব্লগ করছেন। আরেকটা কথা, যেখানেই ট্রাভেল করেন না কেন, সেই জায়গাটা একটা কালচার থাকে, একটা সোশ্যাল কালচার থাকে, একটা রিলিজিয়াস কালচার থাকে। সেটাকে সম্মান করুন, সেখানকার মানুষের সাথে মিশুন, রিলেট করুন, তাহলেই সেখান থেকে যে বেস্ট আউটপুটটা আপনি কিন্তু বার করে আনতে পারবেন। পরিশেষে বলি, এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ফিল ফ্রি টু আস্ক। আমি সাধ্যমতো চেষ্টা করব আমার উত্তর দেওয়া। আজকের মতো আসছি, আলবিদা।